আর আপনি যেটা বলছেন আমি খুব পাওয়ারফুল, আমার কাছে আগে মনে হতো যখন আমি তুলনামগঞ্জে ভিপি ছিলাম কিংবা এমপি হই নাই, কিংবা 96 এর পরেও যখন এমপি হয়েছি 2001 পর্যন্ত, যে আমি আসলে পাওয়ারফুল। বাট আমার কাছে মনে হয় সামহাও যে আমি অসহায় খুব একটা মানুষ। বিকজ আমাকে এখন দায়িত্ব নিয়ে যদি কথা বলতে হয়, আমার হাতটা পাটা দুটি বাঁধা। এখন যেহেতু হাত পা দুটি বাঁধা, আমি সব কথা সবটা পরিষ্কারভাবে বলতে পারি না। আর যার কাছে বলি ওনার কাছেই বলা যায়, আর কারোর কাছে বলা যায় না রেজাল্ট পাওয়ার জন্য। সো আমি একটা কথা বলতে, শাহীন ভাই, আপনি দাবি করেন বা আপনার কথায়, আপনার বক্তৃতা আমরা দেখেছি যে সামরিক শাসনের সময় যে কোনো সময় আপনার হাত পা বাঁধা ছিল না, এই সরকারের সময় এসে আপনার হাত পা বেঁধে রাখা হয়েছে কেন? ওইভাবে আমি বলছি না যে হাত পা বাঁধা, বিকজ আমি একটা রেসপন্সিবল পার্সন। হ্যাঁ, তো আমি আমার দায়িত্বটা অন্য কারোর উপর চাপাতে চাই না। আমি মনে করি নারায়ণগঞ্জে যদি কোনো খারাপ ঘটনা ঘটে, তাহলে আমরা যারা জাতীয় সংসদ সদস্য আছি, মেয়র আছি, চেয়ারম্যান আছি, মেম্বার আছি, জনপ্রতিনিধি আছি, অফকোর্স উই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আর না হলে যেটা আপনার টেলিভিশন চ্যানেলে আমি বলেছিলাম যে এই ঘটনা র্যাব ঘটিয়েছে, ওই কথা বলার সৎ সাহস থাকতে হবে। এখানে 2009 সালের পর থেকে আপনার বিশেষ করে 2012 সালে তত্ত্বাবধায়ক সরকার তুলে নেওয়ার পর থেকে তাদের সংবিধান পরিবর্তন করে আওয়ামী লীগ যে একদলীয় একটি শাসন ব্যবস্থা আপনার এখানে পাকাপোক্ত করতে চাচ্ছেন, তারই ফলশ্রুতি হিসাবে আমরা দেখছি যে এখানকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে আপনার পুরোপুরিভাবে তাদের একেবারে ইনঅ্যাক্টিভ করে দেওয়া, রাজনৈতিক নেতাদেরকে বিরাজনীতির দিকে নিয়ে যাওয়া, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আপনার আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেওয়া হয়েছে। আমাদের দলের প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, 1 লক্ষের উপরে মামলা, এবং একই সঙ্গে আমাদের 500-র উপরে নেতাকর্মী, সিনিয়র নেতাকর্মী, সংসদ সদস্য গুম হয়েছেন, প্রায় 1000-এর উপরে খুন হয়েছেন। এবং এখানে সত্য কথা বলতে কি যে আমাদের এই এখন শুধু আমরা নই, অন্যান্য রাজনৈতিক দলগুলো, এমনকি আপনার মিডিয়া, কেউই এখানে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তো এই অবস্থার প্রেক্ষিতে আমার আপনার কাজ কতটুকু সফল হচ্ছে কি হচ্ছে না, এটা বিচার করার দায়িত্ব তো আমার নয়, এটা জনগণ বিচার করবে। এট দি সেম টাইম পার্টি উইল ডিসাইড। কিন্তু দল তো এখন পর্যন্ত আমাকে আপনার সেই ধরনের কোনো কথা বলেননি। বললে নিশ্চয়ই যদি সেই ধরনের সিদ্ধান্ত দল নেয়, কার্যকরী হবে। জনাব মির্জা ফখরুল ইসলাম, দল বা জনগণের কথা বাদ থাক, ভারপ্রাপ্ত আর পুরোপুরি মহাসচিব মিলে প্রায় 10 বছর ধরে আপনি বিএনপির মহাসচিব। আমরা যদি প্রশ্নটা এইভাবে করি, এই 10 বছরে বিএনপি রাজনীতি নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? মানে বিএনপি কি আসলে ঠিক পথে আছে কিনা? 2011 থেকে দায়িত্ব আছেন আপনি, দলের কাউন্সিলও করার সময় 1.5 বছরের মতো পার হয়ে গেছে। সেই হিসাবে আমি বলছি যে বিএনপি আসলে ঠিক পথে আছে কিনা, আপনি কি মনে করছেন? বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল। এখানে বর্তমানে দেশের যে অবস্থা বিরাজ করছে, এখানে গণতন্ত্রের কোনো কিছু অবশিষ্ট নেই। সেই ক্ষেত্রে এখানে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের, যেটাকে বলা যেতে পারে স্বাভাবিকভাবে কাজ করা, সেই কাজ করার কোনো পরিবেশ কিন্তু এখানে নেই। এবং স্বাভাবিকভাবেই এখানে যারা আমরা দায়িত্বে রয়েছি, কাজ করছি, আমাদের পক্ষে কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনারা খুব ভালো করে জানেন যে এখন আমাদের শীর্ষ নেতা বেগম তারেক, আমি দুঃখিত, আপনার বেগম খালেদা জিয়া সহ একেবারে আপনার নিম্ন পর্যায়ের নেতা যারা আছেন, তারা কেউই কমপক্ষে 20টা, 25টা, 50টা, 100টার কম মামলা তাদের নেই। এবং সপ্তাহের মধ্যে 3 দিন 4 দিন করে তাদেরকে কোর্টে যেতে হয়। অনেকে আপনার নিঃস্ব হয়ে গেছেন অর্থনৈতিক দিক থেকে, অনেকে আপনার পঙ্গু হয়েছেন। এই একটা প্রেক্ষিতে এখানে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, আপনারা বাইরে থেকে যারা আপনার গণতান্ত্রিক দেশে বাস করছেন, তারা যেটা আশা করেন সেটা কতটুকু সম্ভব, সেটা অবশ্যই আপনাদেরকে ভাবতে হবে। এখানে আরেকটি বিষয় খুব জরুরি। আমি একটু মাঝখান থেকে আপনি শেষ করেন জি প্লিজ। হ্যাঁ, আমি সেটাই বলছি যে এখানে আপনারা যেভাবে চিন্তা করতে অভ্যস্ত, গণতান্ত্রিক দেশগুলো যেভাবে চিন্তা করতে অভ্যস্ত, সেই পরিবেশটা এখানে নেই। এখানে সম্পূর্ণভাবে একটা ডিক্টেটোরিয়াল, একটা কর্তৃত্ববাদী সরকার আছে। আমরা এইখানে যারা কাজ করছি, গণমাধ্যম বলুন, আমরা বিরোধী দল বলুন, বা এখানকার
আপনার সিভিল সোসাইটি বলুন, কেউই কিন্তু এখানে কথা বলতে পারছে না, কাজও করতে পারছে না। সেই অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশকে সেইভাবে দেখলে আপনার মনে হয় যে না, আপনার সঠিক একটা পর্যালোচনা করা সম্ভব হবে না। সেটা ঠিকই আছে, কিন্তু একটি বক্তব্য এরকম আছে যে বিএনপির সিনিয়র নেতারা সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকছেন। মানে তারা আসলে যেটিকে আমাদের এই অঞ্চলের, এই ভূখণ্ডের, এই দেশে সক্রিয় রাজনীতি বলে, সেই সক্রিয় রাজনীতি তারা আসলে নাই। এই ব্যাপারটি কি ঠিক? সক্রিয় সিনিয়র নেতারা রাজনীতি বলতে কি, সক্রিয় রাজনীতি বলতে এই ভূখণ্ডে কি বোঝে সেটা একটু জানতে চাই আমরা। কারণ এখানে আমি বলি মিছিল, মিটিং, জনসংযোগ। হ্যাঁ, মিছিল জনসংযোগ তো অনেক আগে থেকেই তো নিষিদ্ধ করা হয়েছে। আপনার কোভিড শুরু হওয়ার আগে থেকেই আপনার এগুলো প্রায় নিষিদ্ধ বলা যেতে পারে, এবং কোভিড হওয়ার পর থেকে তো আইন করে নিষিদ্ধ করা হয়েছে। সেই ক্ষেত্রে সিনিয়র নেতাই বলুন আর জুনিয়র নেতাই বলুন, কারো পক্ষেই কিন্তু আপনার ওই মিটিং মিছিল করা সম্ভব হয় না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি মিটিং মিছিল করতে গেলেই আপনাকে সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে গুলি করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, আঘাত করা হচ্ছে, রাতে বাসায় গিয়ে আপনার তার বাড়ি তছনছ করা হচ্ছে, আমাদের কর্মীদেরকে না পেলে আপনার তার ভাই বোনদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বাবা মাকে তুলে নেওয়া হচ্ছে। এই অবস্থাটা ঠিক আপনিও জানেন যে এই দেশের যে অবস্থা চলছে, এই দেশে স্বাভাবিক সুস্থ গণতান্ত্রিক রাজনীতি চর্চা করা যে কত দুরূহ একটা ব্যাপার। এটা আমার মনে হয় যারা আপনার গণতান্ত্রিক দেশগুলোতে বাস করছেন সেইভাবে বোধহয় তাদের পক্ষে অনুধাবন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। আপনি সুন্দর ব্যাখ্যা করেছেন, কিন্তু বিএনপির ভিতরেও নানা রকম দুর্বলতা, অন্তর্গতের কথা আমরা শুনে থাকি। অনেকে এরকমও বলে থাকেন যে বিএনপির ভিতরে সরকারের বা আওয়ামী লীগের চর রয়েছে, যে চর আপনারা কি এরকম কাউকে চিহ্নিত করতে পেরেছেন যারা হচ্ছে এই ধরনের কথা যারা বলেন, আমার মনে হয় না যে তারা কোনো দায়িত্বশীল জায়গা থেকে বলেন, এবং তারা দলের জন্য বা দেশের জন্য বা গণতন্ত্রের জন্য কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করছেন বলেও আমরা সেটা মনে করি না। আমরা মনে করি যে যারা এই ধরনের কথাগুলো বলছেন তারাই আপনার কিছুটা সমস্যার মধ্যে আছেন মানসিকভাবে। এই বিষয়টাকে আপনাকে অনুধাবন করে দলকে ঐক্যবদ্ধ রাখা, যে মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলকে ঐক্যবদ্ধ রাখা, গণতন্ত্রের মুক্তির জন্য অন্যান্য গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকে এক করা এবং এক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা। আমরা চেষ্টা করছি প্রথম থেকেই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আপনার কারাগারে যান, তার আগে তিনি পরিষ্কার করে বলে দিয়ে গিয়েছিলেন যে জাতীয় ঐক্য তৈরি করতে হবে এবং জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। যারই ধারাবাহিকতায় আমরা গণফোরাম, নাগরিক ঐক্যজোট, জাসদ এবং আপনার আমাদের অন্যান্য দলগুলোর সঙ্গে আমরা ঐক্য ফ্রন্ট তৈরি করেছি। আমরা 20 দল তো ছিলই, সবগুলো মিলিয়ে আমরা একখানে এসে, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি ইতিহাসে একটা বিরল ঘটনা। আমরা 18 যে আপনার রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এই আসমরব এবং মাহমুদুর রহমান মান্নার কে নিয়ে আপনি যে জোট করেছেন বা আপনারা যে জোট করেছেন সেটি আসলে ভুল ছিল। এটি আসলে জোট করার থেকে আরো বেশি যেটি করেছে সেটি হচ্ছে যে 20 দলের বিভিন্ন দলের সাথে আপনাদের বিএনপির দূরত্ব তৈরি হয়েছে এবং বিএনপি কার্যত দুর্বল হয়েছে জোটটি করার ফলে। এবং সঠিক নয়। সমস্যা হচ্ছে যে বিএনপি দুর্বল হচ্ছে, এই ধারণাটাই তো ভুল। আমি তো মনে করি বিএনপি আগের চাইতে অনেক আপনার সবল হয়েছে, অনেক দৃঢ় হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে যখন এই ধরনের কর্তৃত্ববাদী সরকার বা আপনার কোনো এই ধরনের ফ্যাসিস্ট সরকার আসে বা আপনার অটোক্রেটিক গভর্নমেন্ট আসে, তখন প্রধান বিরোধী দলগুলো ভেঙে যায়, নেতারা অন্যান্য গিয়ে সরকারের সঙ্গে যোগ দেন। পর্যন্ত এই 12-13 বছর হয়েছে, 14 বছর হচ্ছে, একজন নেতাও কিন্তু আমাদের দল ছেড়ে অন্য দল আওয়ামী লীগে গিয়ে যোগ দেননি, সরকারের সঙ্গে হাত মেলাননি। এটা একটা, আমি মনে করি যে গণতন্ত্রের জন্য একটা খুব বড় রকমের একটা অ্যাচিভমেন্ট, এবং সেইখানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা বিএনপিতে আমাদের যারা শীর্ষ নেতা আছেন, যারা আপনার জাতীয় স্থায়ী কমিটির সদস্য আছেন, অন্যান্য সদস্য যারা আছেন, এখানে ঐক্যবদ্ধই কিন্তু সমস্ত কাজ করা হচ্ছে। শামীম ভাই, আপনাদের 350 জন এমপিদের মধ্যে
আমি নাম বলবো না, সংখ্যা বলবো না, কিন্তু অনেক এমপি দল বেঁধে গিয়ে এসপির রুমে বসে আছেন, সেরকম সিনও কিন্তু আমি অনেকবার দেখেছি। তদবিরের পর তদবির করছেন এসপির সাথে একটা, মানে আপনি জানেন যে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, এবং দ্যাট ইজ দ্য প্রবলেম যে একটা আমি যদি আমার একটা জিনিস কি খালেদ ভাই, আমি একটা জিনিস মনে করি, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সম্মান আছে। আর আমি রাজনীতি করতে এসেছি, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান করি আমাকে। আমি যদি আমাকে নিজেকেই সম্মান করতে না পারি খালেদ ভাই, আমি আপনাকে কিংবা একটা রাস্তার গরিব মানুষকেই বা কিভাবে সম্মান করব? যে এই লোকের আত্মসম্মান বোধ নাই, হ্যাঁ, সেই ধরনের কাজ করতে পারে। আর আত্মসম্মান বোধ তার আছে যে নিজে ন্যায় নীতির উপরে থাকে। আমরা যেহেতু ন্যায় নীতির উপরে থাকা, আমি বলি না আমি পারফেক্ট, কিন্তু যারা কিন্তু আত্মসম্মান বোধের ক্ষেত্রে স্বামী ভাই, আত্মসম্মান বোধের ক্ষেত্রে একটি বড় পাহারাদার নাকি এরকম হয়ে উঠেছে যে অনেকে এরকম বলছেন বা কেউ কেউ এরকম বলছেন যে আপনারা এমপি হয়েছেন পুলিশ বা প্রশাসনের ভিজিলেন্সে, বা কেউ কেউ যদি বলেন অনুগ্রহে, বা কেউ কেউ বলেন যে তৎপরতায়, সেই জন্যই তাদের আপনাদের প্রতি শ্রদ্ধা কম। এখানে বিভিন্ন মানুষ এখন দেখেন বিভিন্নভাবে বিশ্লেষণ করবেন। যিনি পেয়েছেন তিনি একভাবে বিশ্লেষণ করবেন, যিনি পান নাই তিনি একভাবে বিশ্লেষণ করবেন। ঠিক আছে, একজন সমুদ্রের মধ্যে যখন নৌকাটা ঢেউয়ের তালে পড়ে, তখন ওই সমুদ্রের মাঝি বুঝে যে কিভাবে তাকে নৌকাটাকে সাম্পানটাকে পাড়ে ভিড়াতে হবে। আর পাশে বসে যখন আমি আর আপনি কিংবা আপনার মতো একজন সুন্দর পুরুষ মানুষ যখন আপনার সহধর্মীকে সাথে নিয়ে সমুদ্রের পানিতে পা ডুবান, তখন আপনার কাছে ওই সুন্দর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে। বাট ওই লোকটা বুঝে যখন ঢেউ উঠে তার কত কষ্ট। এখন কে কিভাবে বিশ্লেষণ করবে আমি জানি না, আমি আমার নিজের জবাবটা দিতে পারি, আমি আমার জায়গাটার কথা বলতে পারি, আমি আরেকজনের দায়বদ্ধতা নিতে রাজি না। আমি একজনের কথা বলতে পারি যে আমি যে, কিন্তু সাহেব এই প্রসঙ্গে আবার শেষ প্রশ্ন, আরেকজনের দায় আপনি নিয়েন না, কিন্তু যাকে আপনি লুটপাটের অংশ হিসাবে জাতির জনক বঙ্গবন্ধুর দেশে যাকে আপনি দেখতে চান না, তাকে যখন আরো গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হয়, সেটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো? আমরা কাকে বিশ্বাস করব? জনাব শামীম ওসমানকে নাকি সেই পুলিশ অফিসারকে? আপনি আমাদেরকে এই প্রসঙ্গে আমি ওই লেভেলটা নিয়ে আলোচনা করতে চাই না। আমি আমার সাথে কিন্তু ওনার এমন কোনো কিছু হয় নাই, টু বি অনেস্টলি। ওনার সাথে যেটা হয়েছিল, একজন মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে উনি কথা বলেছিলেন, সেটা নিয়ে হয়েছে। আমার সাথে ওনার এমন কোনো কিছু হয় নাই। আর যেটা নিয়ে আমার ওনার ব্যাপারে কথা বলতে হবে খালেদ ভাই। আর আমার মনে হয় না যে আমার অবস্থানটা ওই জায়গায় যে আমি একজন আমি ওনার মঙ্গল কামনা করি, এবং আমার মনে হয় যে অবশ্যই ওনার উপযুক্ত আছে দেখেই সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাকে ভালো জায়গায় বসিয়েছে। আমি আপনার বক্তব্য পরিষ্কার। শামীম ভাই, আমি এইবার কিছু প্রশ্ন করতে চাই যেগুলো আপনি খুব দ্রুত গুছিয়ে, আপনি যেরকম সুন্দর করে কথা বলেন সেরকম। রাজনীতিবিদ হিসেবে আপনি সফল না ব্যর্থ, কি মনে হয় শামীম ভাই? জনগণ আপনাকে কেন মনে রাখবে? জনগণ আপনাকে মনে রাখবে কারণ শামীম ওসমান খুব, শামীম ওসমানকে মানুষ খুব ভয় পেত। জনগণ খুব মনে পড়বে যে শামীম ওসমান আসলে খুব পয়সাওয়ালা লোকের, দামি লোকের ছেলে বা নাতি। জনগণ আপনাকে মনে রাখবে কারণ হচ্ছে যে আপনি অনেককে উপকার করেছেন বা নাকি অপকার করেছেন। কি জন্য জনগণ আপনাকে মনে রাখবে রাজনীতি হিসেবে? খালেদ ভাই, এই একই কথা আমি আমার নেত্রী, আমার মাতৃতুল্য নেত্রীর কাছে বলেছি যে আমি মানে এই কথাটা এখন বলা ঠিক হবে কিনা, আমি রাজনীতিতে ফর্মে থাকা অবস্থাতেই রাজনীতি থেকে সরতে চাই। হ্যাঁ, রাজনীতি থেকে সরতে চাই, আমি ক্ষমতা লোভী লোক না। হ্যাঁ, এটা আপনি কি এখন আপনি কি রাজনীতিতে ফর্মে আছেন? আমি রাজনীতিতে ফর্মে আছি ভাই, কথা শেষ করলে আপনি বুঝতে পারবেন। সো সেখানে আমি একটা কথা মানে আমি জানতে চাইছিলাম যে আপনি ফর্মে আছেন কিনা, করে এটা বলতে চাই। খালেদ ভাই, আপনি শুনে খুশি হবেন যে নারায়ণগঞ্জে যে কটা বড় কাজ হয়েছে, এক্সেপ্ট নারায়ণগঞ্জের যে 300 শয্যা হাসপাতালটা, ওইটা আমার বড় ভাই নাসিম ওসমান ওনার সময় উনি করেছিলেন। উনি আজকে দুনিয়াতে নাই, হয়তো এই জন্য মানুষ ওনাকে মনে রাখে। আর এছাড়া যতগুলি বড় কাজ আছে আল্লাহর হুকুমে, রসুল পাকের ওসিলায় এবং আমার নেত্রী শেখ হাসিনার অনুগ্রহে এবং আমাদের অন্যান্য সবার, আমার নারায়ণগঞ্জে আমরা কিন্তু এই প্রজেক্টগুলি করতে পেরেছি। আমি জানি পৃথিবীতে একটা সত্য খালেদ ভাই, আর কোনো সত্য নাই, দ্যাট ইজ আপনাকে এবং আমাকে সবাইকে চলে যেতে হবে। আমি আমার নেত্রীর কাছে বলেছি আমি এই কাজগুলি চাই, এবং উনি আমাকে দিয়েছেন। আজকে ডিএনটি প্রজেক্ট হচ্ছে, নারায়ণগঞ্জের লিং রোড সারা বাংলার সবচেয়ে সুন্দর হচ্ছে, স্টেডিয়াম হয়েছে, ঢাকা নারায়ণগঞ্জ রোডটা হচ্ছে, নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ ফ্লাইওভার হচ্ছে। আমার এখন শুধু দুটো দাবি বাকি আছে, একটা হচ্ছে মেডিকেল কলেজ আর একটা ইউনিভার্সিটি, মানে সরকারি ইউনিভার্সিটি। এই দুটো হয়ে গেলে আমার মনে হয় যে নারায়ণগঞ্জের মানুষ মনে করবে যে ওকে ফাইন, আমরা স্যাটিসফাইড যে ও যা করেছে। কিন্তু আমি নারায়ণগঞ্জের মানুষের ঋণ শোধ করতে পারবো না, তারা আমার জন্য যা করেছেন।
না শামীম ভাই, আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু এই কথা সত্য যে নারায়ণগঞ্জে অনেক কিছু হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জে যে আরো অনেক কিছু গত 10 বছরে যেগুলি হয়েছে সেগুলির ক্ষেত্রেও কি লোকে আপনাকে মনে করবে কিনা? নারায়ণগঞ্জের 7 খুনের কথা, নারায়ণগঞ্জের মধ্যে যদি আমি বলি যে সর্বশেষ যদি আমি বলি যে মসজিদে একটি ত্রুটিপূর্ণ গ্যাস লাইনের জন্য কতজন মানুষকে আসলে মরে যেতে হলো। আমরা যদি নারায়ণগঞ্জের হকার লাইন কেটে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, জি শামীম, আমি কিন্তু আপনাকে শুনতে আমি পাচ্ছি। শুনতে পাচ্ছি। আবার প্রশ্নটা করবেন কাইন্ডলি। ওকে ওকে, যে নারায়ণগঞ্জে যতগুলি ঘটনা ঘটেছে বা নারায়ণগঞ্জে এক সময় খুব বেশি দিন আগে না, 3-4 বছর আগেও এখনো কিছুটা আছে যে মাদকের একটি অবাধ হোলসেল মার্কেটে পরিণত হলো নারায়ণগঞ্জ। তো সেইগুলির ক্ষেত্রে কি আপনি মনে করবেন না যে মানে আপনার দায়, বা আপনি যেহেতু নারায়ণগঞ্জের সবগুলি ভালো কাজের সাথে ওসমান পরিবার জড়িত, খারাপ কাজের দায়ও তাদেরকে একটু নিতে হবে? আমি বলছি আপনাকে, যেমন প্রথমে আসেন আপনি 7 খুনের কথা বললেন খালেদ ভাই, আপনি জানেন সেই সময়টাকে আমাকে কি ফেস করতে হয়েছিল, এবং আমি 45 মিনিটের মধ্যে বলে দিয়েছিলাম যেখানে জানানো দরকার, আমার যাকে জানানো দরকার আমি বলেছিলাম যে ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে। 2.5 বছর ধরে বাংলাদেশে একটা দুটা মিডিয়া, আপনার টেলিভিশন তখন আপনি ইন্ডিপেন্ডেন্টে কাজ করতেন না, আপনার কাছে যে আমি বলেছিলাম যে একটা দুটা মিডিয়া আমার দিকে পিন পয়েন্ট করার চেষ্টা করেছিল। হ্যাঁ, আমি 2.5 বছর ওয়েট করেছিলাম, তারপর 2.5 বছর পরে যে আমি পার্লামেন্টে আমি বক্তব্য দিয়েছিলাম এবং সেই ব্যাপারে পত্রিকাগুলি সাবমিট করেছিলাম। আমি কিন্তু কোনো বিচার পাই নাই, বাট আমি যেই কথাটা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে। আর মাদকের কথা বলছেন, ট্রু, মাদক নারায়ণগঞ্জেও আছে, মাদক নোয়াখালীতেও আছে, মাদক বাংলাদেশ সব জায়গায় আছে। এই মাদক বন্ধ করা আমি মনে করি সরকারের একক পক্ষে সম্ভব না। এই কারণে আমার প্রস্তাবনা যেটা হচ্ছে, যেটা আমি আমার এলাকাতে চেষ্টা করেছি এবং করছি, কিছুটা হলে সাকসেসফুল হয়েছে। আমি বলবো যে আমি 100% সাকসেসফুল আমি হই নাই, এবং আমার পক্ষে হওয়ার সম্ভাবও না, পৃথিবীর কোনো দেশেই এটা সম্ভব হয় নাই। বাট আমি মনে করি এই কারণে পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা করা উচিত। আমাদের একটা জিনিস করা উচিত, আমরা যারা রাজনীতি করি খালেদ ভাই, যে দলের পরিচয়টা দেখা উচিত না। সমাজে 2 ধরনের মানুষ আছেন, একটা হচ্ছে, কিংবা 4 ধরনের মানুষ আছেন। একটা হচ্ছে খুব ভালো মানুষ, একটা হচ্ছে ভালো মানুষ, একটা হচ্ছে খারাপ মানুষ, একটা হচ্ছে খুব খারাপ মানুষ। এই খুব ভালো মানুষগুলিকে সামনে দিয়ে, ভালো মানুষগুলিকে সাথে নিয়ে সে যেই দল করুক না কেন, আমরা যদি এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলি এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে যদি সমর্থন দেই, আমার মনে হয় যে আমরা 100% না পারলেও অনেকটা পারবো ইনশাল্লাহ মানুষকে শান্তি দিতে। আমি এই প্রসঙ্গে একটু আরেকটু জানতে চাই যে বগুড়া 6 আসন থেকে সংসদ সদস্য পদে বিজয়ী হয়েছিলেন আপনি, কিন্তু আপনি শপথ নেন নাই। সেই সিদ্ধান্তটা কি সঠিক ছিল? মানে সেই সিদ্ধান্ত যদি সঠিক থাকে তাহলে বিএনপির যা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত, তা বিএনপির অন্য 2 জনের জন্য মানে অঠিক সিদ্ধান্ত বা ঠিক সিদ্ধান্ত কেমনে হয়? কারণ আমরা দেখেছি যে বিএনপির 2 জন সংসদ সদস্য যিনি আছেন। আমি আপনার প্রশ্নটার আমি উত্তর দেই। বাংলাদেশে আপনি যদি ওই টিপিক্যাল প্রচলিত ধারণাগুলো নিয়ে এখানে আপনি বিশ্লেষণ করেন তাহলে বোধহয় সঠিক হবে না। এখানে আমরা বিরোধী দল যে সিদ্ধান্তটা নিয়েছি, আমাদের সামনে প্রধান যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে এত কিছুর পরেও একটা প্রসেসের মধ্যে, গণতান্ত্রিক একটা প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করা, ন্যূনতম যেটুকু সুযোগ পাওয়া যায় সেটুকু সুযোগ নিয়ে পার্লামেন্টে কিছু কথা বলার চেষ্টা করা, অর্থাৎ এটাকেও আন্দোলনের একটা বড় অংশ হিসাবে নিয়ে কাজ করার চেষ্টা করা। আর আমি যে আপনার যোগ দেইনি, এটার মূল কারণটা ছিল যে আমাদের এটা সঠিক হোক বেঠিক হোক যেটাই হোক, আমাদের দলের একটা বিরাট অংশ নেতা কর্মী তারা এই নির্বাচনটাকে মেনেই নিতে পারছিলেন না। সেইখানে আমি মহাসচিবের দায়িত্ব পালন করে যদি আজকে সেই পার্লামেন্টে আমি যাই, তাহলে দল আমার বিভক্তির সম্ভাবনা ছিল। ওই বিভক্তিকে এড়ানোর জন্য এবং দলকে আরো ঐক্যবদ্ধ করার জন্য আমাদের দলের নেতার সিদ্ধান্তেই আমি সেখানে যাইনি। আচ্ছা, আপনাদের দলীয় সিদ্ধান্তে আপনি সেখানে যাননি, সেটি যদি আমরা মেনে নিলেও সেটি নিয়ে তখন বলেছি সেটা আমি কিন্তু ওই সময় আমরা সেই কথাই কিন্তু এইটি আসলে আমি অনেক সময় মিলাতে পারি না, মানে যা নেতার জন্য সঠিক নয় তা ফলোয়ারের জন্য কেন সঠিক, সেটি আমি আসলে ঠিক যুক্তিতে মিলাতে পারি না। অনেক সময় আপনার যে কৌশলে অনেক কিছু করতে হয়, এই জিনিসটা যদি আপনার আমাদের এই পরীক্ষাতে, অবস্থার পরীক্ষাতে আমাদেরকে তো সেটুকু অপশনস আমাদের থাকবেই।
আমরা নিজেদেরকে আচ্ছা, এখন হচ্ছে নিজেদেরকে রক্ষা করা, গণতন্ত্রের আন্দোলনটাকে জি। আরো বেগবান করা, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা, কর্মীদেরকে ঐক্যবদ্ধ করা, এই কাজগুলো এখন এখানে অত্যন্ত জটিলতার সঙ্গে অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের করতে হয়। ওই জন্য আমি যে কথা আপনাকে বলছিলাম, আচ্ছা, যে প্রচলিত ধারণা নিয়ে আপনারা যদি বাংলাদেশের রাজনীতিকে ব্যাখ্যা করতে থাকেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে তাহলে- ব্যাখ্যা করতে থাকেন, তাহলে কিন্তু সঠিক হবে না। ওকে, আমি এই এই ধারার প্রশ্নের মধ্যে প্রায় সর্বশেষ প্রশ্নটি করছি যে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামের সম্পর্ক আসলে এখন কেমন? মানে জোট সঙ্গী বেশি জামাত ইসলামীকে 20 দলের ত্যাগ করা সদস্য গেল। আছেন, জি। জামাত ইসলাম এখনো 20 দলের সদস্য আছেন। 20 দলে কি বিএনপির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য জামাত ইসলামী এখনো, মানে যেটি ছিল কয়েকদিন আগে? এটা তো কখনোই সঠিকভাবে বলাটা ঠিক হবে না। এখানে 20 দলে যারা আছেন আচ্ছা, তারা সবাই গুরুত্বপূর্ণ সদস্য, শরিক দল। আচ্ছা, ওকে। এই 20 দলীয় জোটটা অনেকটা নির্বাচনী একটা জোট, সেই জন্য এই প্রশ্নটা করছি যে সরকারের প্রতি আপনাদের আস্থা না, নাই, আপনি নির্বাচন কমিশনের প্রতি আস্থা নাই। আপনার বোধহয় এই জায়গাটাতে একটা ইনফরমেশন গ্যাপ আছে। আমরা 20 দলীয় জোট জি। যখন গঠন করি তখন কিন্তু তার প্রধান যে জি। আমাদের ঘোষণাপত্র ছিল তাতে নির্বাচনের ব্যাপারটা একেবারেই ছিল না। ছিল যে স্বৈরাচারের আচ্ছা। হাত থেকে দেশকে মুক্ত করা, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, তত্ত্বাবধায়ক সরকারকে প্রতিষ্ঠা করা, এই আন্দোলন করার Okay. জন্যই কিন্তু আপনার 20 দলীয় জোট গঠন করা হয়েছিল। এমনি কি জামায়াতে ইসলামের সাথে যে আপনাদের জোটটা, বা যেটাকে আমরা 4 দলীয় জোট, পরে যেটাকে আমরা 20 দলীয়, সেইটা কি নির্বাচন কেন্দ্রিকৃত, মানে আদর্শগত মিল না, থেকে তো জামাত জামাতের সঙ্গে ইসলামের সঙ্গে আপনাদের যে সম্পর্ক জোট না? ছিল, প্রথমে 4 দলীয় হ্যাঁ। জোট যেটা ছিল, সেটা আপনার একদিকে ছিল Right. গণতন্ত্র উদ্ধার, আরেকদিকে তো পরে সেটা নির্বাচনী জোট হয়েছিল। এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা সবসময় কনফিউজ করছি। এখানে প্রধান উদ্দেশ্যটা কি? যে গণতান্ত্রিক একটা পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা, নির্বাচনের একটা অবস্থা তৈরি করা। আমি নির্বাচনী পরিবেশ তৈরি করতে না পারি, তাহলে আর নির্বাচনী জোটটা হবে কোত্থেকে? তাতে লাভ হবে না। এই জন্য Okay. আন্দোলন করার জন্যই কিন্তু আপনার জোটগুলো গঠন করা হয়েছিল। এবং আপনার 20 দলের ঐক্য ফ্রন্টের যে জোট আমরা গঠন করি, সেটারও প্রধান দাবি ছিল কিন্তু আমরা 7 দফা দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম। ওকে, নির্বাচন প্রসঙ্গে একটু আসছি যে সরকারের প্রতি আপনাদের আস্থা নাই, নির্বাচন কমিশনের প্রতিও আস্থা নাই, কিন্তু আপনারা বেশিরভাগ নির্বাচনে আপনারা অংশ নিচ্ছেন। বারবার বলছেন যে তারা সুষ্ঠু নির্বাচন পারে না, এটা প্রমাণের কথা আপনারা বারবার বলছেন। অথচ ঢাকার নওগাঁয় যে উপনির্বাচনে অংশ নেবে বিএনপি আগামী শনিবার, সেটার একটা সাক্ষাৎকারও হবে। মানে এই কথাও বলা হয় যে মানে মনোনয়ন দেওয়ার সময় আপনাদের বিবেচনা অনেক কিছুর দ্বারাই প্রভাবিত হয়, কিন্তু আপনারা এই নির্বাচনটাকে আসলে ভালো হবে সেটাই মনে করছেন না। কিন্তু আমি একটা কথা বলি খালেদ, আমি একটা কথা বলি, খুব দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে কিছুদিন ধরেই এই প্রবণতা চলছে যে বিরোধী দলকে আক্রমণ করা, তাকে আরো দুর্বল করে দেওয়ার চেষ্টা করা, এবং সরকারের যে আপনার তাদের যে আপনার একটা এজেন্ডা যে বিএনপিকে নির্মূল করা এবং বিরোধী দলকে আপনার নিষ্ক্রিয় করে দেওয়া, তারই একটা অংশ হিসাবে কিন্তু এইসব আপনার যে গুজব, এইসব কথাবার্তা, এই সমস্ত রিমার্কস করা হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনি এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই শেষ পর্যন্ত ভিডিও তারাই দেখে যারা বাংলাদেশের রাজনীতি ভিতরে ভালো কিছু চায়, বাংলাদেশের রাজনীতিতে উন্নত কিছু হোক সেটি চায়, যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কিছু ভাবে, তারাই এই ভিডিও শেষ পর্যন্ত দেখে। প্রিয় দর্শক, আজকে দেখলেন শামীম ওসমানের বক্তব্য, মির্জা ফখরুল সাহেবের বক্তব্য। তো আপনার আসলে মতামতটা কি? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন শামীম ওসমান বারবার বলতো খেলা হবে খেলা হবে। এখন শামীম ওসমান বর্তমানে পলাতক অবস্থায় আছেন। তো মির্জা ফখরুল সাহেব কিন্তু চাইলে বলতে পারতেন যে আসো শামীম ওসমান খেলবো, কিন্তু উনি কিন্তু খুব মৃদু ভাষায় ওনার সাথে তর্ক বিতর্ক করলেন, আমরা দেখলাম। খালেদ মহিউদ্দিন সাহেবও ছিলেন। প্রিয় দর্শক,
আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা রকমের মতামত থাকে, আলাদা আলাদা রকমের চিন্তা ভাবনা থাকে। দেখেন, অনেক মানুষ আছে যারা ভিডিও শেষ পর্যন্ত না দেখলেও কমেন্টে কি লিখছে বা মানুষ কমেন্ট কি করছে, মানুষ মন্তব্য কি করছে, মানুষ কি বলছে এই ভিডিওতে, এই ভিডিও দেখে মানুষের কি চিন্তা ভাবনা হয়েছে, সেই সকল বিষয় দেখার জন্য মানুষ কিন্তু কমেন্ট বক্স চেক দেয়। তো আপনার যেটি উচিত সেটি হচ্ছে একটি মূল্যবান কমেন্ট করা, সেটি অবশ্যই করে দিবেন আশা করি। প্রিয় দর্শক, দেখেন, বাংলাদেশের রাজনীতিটাকে আমাদেরকেই ভালো করতে হবে। এখন বাংলাদেশের রাজনীতি কিভাবে ভালো করব? যারা জমি দখল করে, নেশাদ্রব্য বিক্রি করে, তাদেরকে সমাজের নেতৃত্ব দেওয়ার স্থান দিয়ে কি আমরা এই রাজনীতিকে ভালো করব? না, একদমই না। প্রিয় দর্শক, দেখেন, 10-এর লাঠি একের বোঝা। তো আমরা 10 জন মিলে যদি একজন ভালো নেতাকে সিলেক্ট করি, তাহলে কিন্তু এই নেশাখোর, বাবাখোর, গাঁজাখোর, এই জমি দখলদার, এই চাঁদাবাজরা কিন্তু তখন আর সমাজে নেতৃত্ব দিতে পারবে না। তো এখন আপনি কোনো না কোনো দলকে অবশ্যই ভালোবাসতে পারেন, আপনি সেই দলটাকে অন্ধভাবে ভালোবাসবেন না, কারণ আপনি একটু চোখ কান খোলা রেখে দেখবেন যে আসলে আমি যেই দলটি সাপোর্ট করি এই দলটি কতটা যৌক্তিক একটি দল, কতটা ভালো একটি দল, এই দলের ভিতর কোনো প্রকার খারাপ কাজ আছে কিনা সেটি অবশ্যই খেয়াল করবেন আপনি, এবং দলকে ভালোবাসবেন। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।